বক্তব্য রাখার আহ্বান জানাচ্ছি। আপনার সময় 10 মিনিট। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। মাননীয় স্পিকার, মহামান্য রাষ্ট্রপতির ভাষণ সম্পর্কে আনিত ধন্যবাদ প্রস্তাবের উপর আমাকে আলোচনার সুযোগ করে দেবার জন্য আমি আন্তরিকভাবে আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। বক্তব্যের শুরুতে গভীর শ্রদ্ধা নিবেদন করি সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি, মহান স্বাধীনতার মহানায়ক, বাঙালি জাতির অবিসংবাদিত নেতা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি। শ্রদ্ধা নিবেদন করি জাতির চার নেতৃবৃন্দের প্রতি এবং 1971 সালের মহান মুক্তিযুদ্ধে আত্মদানকারী 30 লক্ষ শহীদের প্রতি এবং 2 লক্ষ নির্যাতিত মা বোনদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করি। মাননীয় স্পিকার, আমি গভীর শ্রদ্ধা নিবেদন করি ভাষা আন্দোলনে যারা আত্মত্যাগ করেছিলেন সালাম, রফিক, বরকত সহ অন্যদের প্রতি। মাননীয় স্পিকার, আমি বেদনা ভরে আমি গভীর শ্রদ্ধা নিবেদন করি, স্মরণ করি 1975 সালের 15 আগস্টে শাহাদাত বরণকারী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পরিবারের শহীদ সদস্যদের প্রতি। মাননীয় স্পিকার, মাত্র কয়েকদিন আগে গত 29শে ফেব্রুয়ারি বেইলি রোডে যে অগ্নিকাণ্ডে প্রায় 46 জন প্রাণ হারিয়েছে, আমাদের হৃদয়ে ক্ষত তৈরি হয়েছে। মাত্র একদিন আগের ঘটনা। মাননীয় স্পিকার, যারা এভাবে প্রাণ দিয়েছেন তাদের স্মৃতির প্রতি আমি গভীর শ্রদ্ধা নিবেদন করি। তাদের মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তাদের মাগফিরাত কামনা করি এবং তাদের পরিবারের শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি আমি সমবেদনা জ্ঞাপন করি। মাননীয় স্পিকার, আমি মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে শুকরিয়া আদায় করি। আমার নির্বাচনী এলাকা মেহেরপুর মুজিবনগরের জনসাধারণের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করি। তারা আমাকে এই সংসদে, মহান সংসদে তৃতীয়বারের মতো আমাকে নির্বাচিত করে এই মহান সংসদে তাদের পক্ষে কথা বলার সুযোগ করে দিয়েছেন। সেজন্য আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে গভীর কৃতজ্ঞতা জানাই বাঙালি জাতির অবিসংবাদিত নেতা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা মাননীয় প্রধানমন্ত্রীর প্রতি, যিনি আমাকে তৃতীয়বার মনোনয়ন দিয়ে আমাকে নির্বাচিত হয়ে এই সংসদে কথা বলার সুযোগ করে দিয়েছেন এবং জনপ্রশাসন মন্ত্রী হিসেবে দায়িত্ব দিয়ে দেশ এবং জনগণের সেবার সুযোগ করে দিয়েছেন। সেই জন্য মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার প্রতি আমি কৃতজ্ঞতা জ্ঞাপন করি। মাননীয় স্পিকার, আমি এ পর্যায়ে মহান জাতীয় সংসদে প্রদত্ত মহামান্য রাষ্ট্রপতির ভাষণের উপর আলোকপাত করতে চাই। মহামান্য রাষ্ট্রপতির ভাষণটি আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে পরিচালিত সরকারের সাফল্যের একটি প্রামাণ্য দলিল হিসেবে উপস্থাপিত হয়েছে। গত 15 বছরে মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে দেশের সামাজিক, অর্থনৈতিক, রাজনৈতিক এবং সাংস্কৃতিক ক্ষেত্র সহ সকল ক্ষেত্রে যে অভূতপূর্ব সাফল্য অর্জিত হয়েছে, মহামান্য রাষ্ট্রপতির ভাষণটি তারই সন্তোষজনক স্বীকৃতি। মাননীয় স্পিকার, আমাদের দেশ আজকে এই 15 বছরে একটি ব্যর্থ রাষ্ট্র থেকে আজকে সারা বিশ্বের বিস্ময়ে পরিণত হয়েছে, উন্নয়নের রোল মডেলে পরিণত হয়েছে। আজকে আমাদের 8ম পঞ্চবার্ষিক পরিকল্পনা সেটি বাস্তবায়ন হচ্ছে। ইতিমধ্যে আমাদের 2021-এর যে রূপকল্প আমরা বাস্তবায়ন করেছি, আমাদের দ্বিতীয় পরিপ্রেক্ষিত পরিকল্পনা রূপকল্প 2041 সেটি আমরা গ্রহণ করেছি এবং আমাদের বদ্বীপ পরিকল্পনা সেটি আমাদের সামনে আছে এবং সেটিও বাস্তবায়নের কাজ চলছে। মাননীয় স্পিকার, আজকে সারা বাংলাদেশ যে উন্নত হতে পেরেছে, আজকে আমাদের অবকাঠামোগত উন্নয়ন হয়েছে, আমাদের স্কুল কলেজের ভবনগুলো হয়েছে, আজকে নদী খনন হয়েছে, আজকে মানুষের জীবন মান উন্নত হতে পেরেছে। আজকের বাংলাদেশ আর 15 বছর আগের বাংলাদেশ এক নয়। মাননীয় স্পিকার, আজকে সমগ্র বাংলাদেশের মানুষ খাদ্য পুষ্টিতে এগিয়ে যেতে পেরেছে। সেই জন্য আজকে আমরা অবশ্যই এই পরিবর্তনটি আজকে বাংলাদেশের প্রত্যেকটি মানুষ স্বীকার করতে দেখি। আজকে আমরা দেখি যে ফসলের মাঠগুলোতে কৃষকরা তাদের ফসল আনতে পারছে, কারণ সমস্ত রাস্তাগুলো আজকে নির্মাণ করা সম্ভব হয়েছে, ঘরে ঘরে বিদ্যুৎ পৌঁছানো সম্ভব হয়েছে। আজকে সার, তেল এবং বিদ্যুতের কারণে আজকে উৎপাদন ব্যবস্থা আমাদের বেশ কয়েক গুণ আমরা বাড়াতে সক্ষম হয়েছি। মাননীয় স্পিকার, 2005-06 সালে আমাদের বাজেটের আকার ছিল মাত্র 61,058 কোটি টাকা।
বর্তমান অর্থ বছরে বাজেটের পরিমাণ দাঁড়িয়েছে 7,61,785 কোটি টাকা, যা আমাদের অর্থনৈতিক সক্ষমতাই পরিচয় বহন করে। 2022-23 অর্থ বছরে জিডিপি প্রবৃদ্ধি হয়েছে 6.03%। মাথাপিছু জাতীয় আয়ও বেড়েছে, যেটি ছিল 2005-06 অর্থ বছরে $543, তা আজকে $2800 এসে পৌঁছেছে। মাননীয় স্পিকার, বৈশ্বিক অর্থনৈতিক মন্দার মাঝেও 2022-23 অর্থ বছরে রপ্তানি আয় হয়েছে $55.56 বিলিয়ন এবং প্রবাস আয় হয়েছে $21.61 বিলিয়ন, যা 2005-06 অর্থ বছরে যথাক্রমে ছিল $10.5 এবং $4.8 বিলিয়ন। মাননীয় স্পিকার, আজকে আমাদের প্রত্যেকটি অঞ্চলে আমাদের যে শিক্ষা বিদ্যালয়গুলো, সেগুলো আমরা দেখেছি যে সম্মানজনকভাবে মাথা উঁচু করে দাঁড়িয়েছে। আমরা দেখছি প্রাথমিক স্কুলের ভবনগুলো হয়েছে, মাধ্যমিক স্কুলের ভবনগুলো হয়েছে, আমাদের মাদ্রাসাগুলো হয়েছে, আমাদের অসংখ্য স্কুল কলেজের ভবনগুলো আমাদের করতে আমরা সক্ষম হয়েছি। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান 1973 সালে 36,165টি প্রাথমিক বিদ্যালয়কে জাতীয়করণ করেছিলেন। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা 2013 সালে 26,193টি রেজিস্টার্ড বেসরকারি প্রাথমিক বিদ্যালয়কে জাতীয়করণ করেছেন এবং শিক্ষাকে এগিয়ে নিয়েছেন। মাননীয় প্রধানমন্ত্রী আজকে এই ডিজিটাল ক্লাসরুম করে দিয়েছেন, কম্পিউটার এবং ল্যাঙ্গুয়েজ ক্লাসরুম করে দিয়েছেন এবং আজকে শিক্ষার জন্য উন্নত পরিবেশ তৈরি করে দিয়েছেন। আমাদের সন্তানরা আজকে স্কুলে যায়, আজকে তারা হাসি মুখে লেখাপড়া করে এবং আমাদের শিক্ষার হার অনেক উন্নত, অনেক বেড়ে যেতে সক্ষম হয়েছে। সরকারের আন্তরিক কারণেই সাক্ষরতার হার উন্নত হয়েছে এবং সেটি প্রায় 76.08% উন্নীত হয়েছে। মাননীয় স্পিকার, আমাদের কমিউনিটি হেলথ ক্লিনিকগুলো এখন গ্রামীণ স্বাস্থ্যসেবা দিচ্ছে এবং সেখানে আমাদের গ্রামীণ জনগোষ্ঠীর স্বাস্থ্যসেবায় সেখানে অগ্রণী ভূমিকা পালন করছে। এ কারণে আমাদের গড় আয়ু বেড়েছে, খাদ্য পুষ্টি বেড়ে যাবার কারণে এবং স্বাস্থ্য সূচকে বাংলাদেশ উল্লেখযোগ্য অগ্রগতি সাধন করতে সক্ষম হয়েছে। তাই আজকে আমাদের গড় আয়ু, যেটি 63 বছর থেকে বেড়ে প্রায় 73 বছর, সেটি উন্নীত হওয়া সম্ভব হয়েছে আজকে শুধুমাত্র আমাদের ভালো স্বাস্থ্যনীতি অবলম্বন করার জন্য এবং সেটি বাস্তবায়ন করার জন্য আমরা এটি করতে পেরেছি। মাননীয় স্পিকার, আমরা বিদ্যুৎ এবং জ্বালানি ক্ষেত্রে আমরা ঘরে ঘরে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে আমরা কিন্তু ঘরে ঘরে বিদ্যুৎ দিতে সক্ষম হয়েছি। আমরা 2041 সালে প্রায় 60,000 মেগাওয়াট লক্ষ্যমাত্রা নির্ধারণ করে বিদ্যুৎ উৎপাদনের সব রকম ব্যবস্থা সরকার হাতে নিয়েছে এবং সেই লক্ষ্যকে সামনে রেখে কাজ করে যাচ্ছে। বর্তমানে দেশে বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা 29,727 মেগাওয়াটে উন্নীত হতে পেরেছে। টেকসই উন্নয়ন অভিষ্ট, সাথে পরিচ্ছন্ন এবং সাশ্রয়ী জ্বালানি ব্যবহারের উপর গুরুত্ব আরোপ করা হয়েছে। তাই নবায়নযোগ্য জ্বালানি ব্যবহারের মাধ্যমে পরিবেশ বান্ধব বিদ্যুৎ উৎপাদনে সরকার বহুমাত্রিক পদক্ষেপ গ্রহণ করেছে। মাননীয় স্পিকার, আমাদের কৃষি উৎপাদনে আমাদের যে ব্যাপক উন্নয়ন হয়েছে, সেটি আজকের কৃষক, সেটি আমরা দেখি যে আজকের কৃষক তাদের কৃষিতে তারা যে পরিমাণে প্রণোদনা, সার তেলের যে পরিমাণে প্রাপ্তি এবং যে পরিমাণ সুযোগ সুবিধা উন্নত বীজের মাধ্যমে আমরা গ্রহণ করতে পেরেছি এবং তাদেরকে সেই সুযোগ গ্রহণ করতে আমরা সক্ষম করতে পেরেছি বিধায় আজকে আমাদের খাদ্য উৎপাদন অনেক বেড়েছে। মাননীয় স্পিকার, আমাদের মেগা প্রজেক্টগুলো আমরা না বললে নয়, আমরা সকলে জানি, মুখে মুখে মানুষের মুখে মুখে আমাদের পদ্মা সেতু মেট্রো রেল প্রকল্প, রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র, মাতারবাড়ি গভীর সমুদ্র বন্দর, ঢাকায় দ্রুত পরিবহনের জন্য অবকাঠামো নির্মাণ এবং পায়রা গভীর সমুদ্র বন্দর, পদ্মা সেতু রেল সংযোগ এবং চট্টগ্রাম হতে কক্সবাজার পর্যন্ত রেল লাইন স্থাপন সহ আমাদের কর্ণফুলী টানেল সহ অনেক মেগা প্রজেক্ট এখন প্রত্যেকটি মানুষের মুখে মুখে। মাননীয় স্পিকার, আজকে গণতন্ত্র, সুশাসন প্রতিষ্ঠা, সন্ত্রাস জঙ্গিবাদ নির্মূল, শান্তি ও নিরাপত্তা, নারীর ক্ষমতায়ন, শিক্ষা, চিকিৎসা সহ বিভিন্ন ক্ষেত্রে ভূমিকার জন্য মাননীয় প্রধানমন্ত্রীকে আন্তর্জাতিকভাবে বিভিন্ন পুরস্কারে ভূষিত করা হয়েছে। তার দূরদর্শী দিক নির্দেশনা বিগত মেয়াদের মতো ভবিষ্যতেও দেশ সমৃদ্ধির অগ্রযাত্রায় ছুটে চলবে। এদেশ বিশ্ব দরবারে পৌঁছাবে এক অনন্য উচ্চতায়। মাননীয় স্পিকার, 2014 সালে দ্বিতীয় মেয়াদে ক্ষমতা গ্রহণের পর মাননীয় প্রধানমন্ত্রী
প্রশাসন ব্যবস্থাকে ঢেলে সাজানোর পরিকল্পনা গ্রহণ করেন। তিনি 2021 সালের মধ্যে দেশকে মধ্যম আয়ের দেশে পরিণত এবং 2041 সালের মধ্যে দেশকে উন্নত দেশসমূহের কাতারে নিয়ে যাওয়া 3 মিনিট বলুন। জনপ্রশাসনকে আরো দক্ষ, জনমুখী, জবাবদিহিতামূলক ও দুর্নীতিমুক্ত করে গড়ে তোলার কার্যক্রম শুরু করেছেন। মাননীয় স্পিকার, আওয়ামী লীগ সরকারের আমলে জনপ্রশাসনে পদোন্নতি ও অন্যান্য সুযোগ সুবিধা প্রদানের মাধ্যমে প্রজাতন্ত্রের কর্মচারীদের কর্ম উদ্দীপনা বৃদ্ধির সর্বাত্মক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। প্রজাতন্ত্রের কর্মচারীদের বেতন বৃদ্ধির জন্য চাকরি বেতন ও ভাতাদি আদেশ 2015 জারি করা হয়েছে। চাকরি বেতন ও ভাতাদি আদেশ 2015 বাস্তবায়নের মাধ্যমে সরকারি কর্মচারীদের বেতন শতকরা 123% পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে। মাননীয় স্পিকার, আপনি জানেন সরকারি কর্মচারীদের জন্য বাংলা নববর্ষ ভাতা প্রদান করার ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। সরকারি কর্মচারী হাসপাতাল আধুনিকায়নের মাধ্যমে নামমাত্র মূল্যে সরকারি কর্মচারীদের চিকিৎসা সেবা প্রাপ্তির সুযোগ বাড়ানো হয়েছে। চাকরি হতে অবসর গ্রহণের সময়সীমা মুক্তিযোদ্ধা কর্মচারীদের ক্ষেত্রে 59 বছর থেকে 60 বছরে এবং অন্যান্যদের 57 বছর থেকে 59 বছরে উন্নীত করা হয়েছে। মাননীয় স্পিকার, এ সকল সুবিধার পাশাপাশি সরকারি নারী কর্মচারীদের জন্য মাতৃত্বকালীন ছুটি 4 মাস থেকে বর্ধিত করে 6 মাস করা হয়েছে। এছাড়া 20% বৈশাখী ভাতা ব্যবস্থা চালু করা সহ বিভিন্ন সুযোগ সুবিধা প্রদান করা হয়েছে। সরকারি কর্মচারীদের ভালো কাজের স্বীকৃতি প্রদানের জন্য বর্তমান সরকার জনপ্রশাসন পদক নীতি 2015 প্রণয়ন করেছে। মাননীয় স্পিকার, স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের লক্ষ্যকে সামনে রেখে বাংলাদেশ আওয়ামী লীগের নির্বাচনী ইস্তেহার 2024 একটি জনকল্যাণমুখী, জবাবদিহিমূলক, দক্ষ, স্মার্ট প্রশাসন গড়ে তোলার ঘোষণা দেওয়া হয়েছে, যার লক্ষ্য একটি নাগরিক কেন্দ্রিক, স্বচ্ছ, জবাবদিহিতামূলক, জ্ঞান ভিত্তিক এবং জনকল্যাণমুখী দক্ষ স্মার্ট জনপ্রশাসন গড়ে তোলা। এর মূল উদ্দেশ্য জনগণকে উন্নত ও মানসম্মত সেবা প্রদান এবং সুশাসন নিশ্চিতকরণ। এই লক্ষ্যকে সামনে রেখে জনপ্রশাসনকে আরো গতিশীল করতে জেমস নামে একটি ডেটাবেস তৈরি করা হয়েছে, যাতে যোগ্য ব্যক্তিকে যোগ্য স্থানে প্রদান করা সম্ভব হয়। দক্ষ ও জবাবদিহিতামূলক জনপ্রশাসন গড়ে তুলতে সরকারি কর্মচারীদের কর্মমূল্যায়নে এসিআর এর পরিবর্তে এপিএআর, অ্যানুয়াল পারফরমেন্স অ্যাপ্রেজাল রিপোর্ট প্রবর্তনের উদ্যোগ গ্রহণ করা হয়েছে। প্রজাতন্ত্রের কর্মের সকল ক্ষেত্রে গতিশীলতা বৃদ্ধির লক্ষ্যে বহুমুখী প্রচেষ্টা অব্যাহত রয়েছে। মাননীয় স্পিকার, আমি এই দেশ এবং জাতির মালিক, এদেশের সাধারণ জনগণ, সরকারি কর্মচারীবৃন্দ জনগণের সেবক, তাই সকল কর্মচারীকে স্বচ্ছ দুর্নীতিমুক্ত থেকে সেবার মনোভাব নিয়ে কাজ করতে হবে। আমি এখন গণপরিষদের খসড়া শাসনতন্ত্র অনুমোদন উপলক্ষে বঙ্গবন্ধু, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাষণের অংশবিশেষ পাঠ করছি। তিনি বলেন, কোট, সরকারি কর্মচারীরা একটি আলাদা জাতি নয়, তারা আমাদের বাপ, আমাদের ভাই, তারা কোনো ভিন্ন শ্রেণী নন। মজদুর, কৃষকদের যে অধিকার সরকারি কর্মচারীদের সে অধিকার থাকবে, এর বেশি অধিকার তারা পেতে পারেন না। সরকারি কর্মচারীদের মনোভাব পরিবর্তন করতে হবে, তারা শাসক নন, তারা সেবক, আনকোট। মাননীয় স্পিকার, আমি জনপ্রশাসন মন্ত্রণালয়ের মন্ত্রী হিসেবে এই মহান সংসদে দাঁড়িয়ে আপনার মাধ্যমে সরকারি কর্মচারীদের একটি বার্তা দিতে চাই। যারা এদেশের প্রতি, দেশের সাধারণ জনগণের প্রতি কর্তব্য পালনে অবহেলা প্রদর্শন করবে, তাদের বিরুদ্ধে সরকারের জিরো টলারেন্স নীতি অব্যাহত থাকবে। মাননীয় স্পিকার, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বপ্ন দেখেছিলেন ক্ষুধা, দারিদ্র্য, শোষণ, বৈষম্যহীন সোনার বাংলা গড়ার। তারই সুযোগ্য কন্যা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা সেই স্বপ্নকে বাস্তবে রূপদানের জন্য নিরলস কাজ করে যাচ্ছেন। জাতির পিতা সেই স্বপ্ন পূরণে আমাদেরকেও নিঃস্বার্থ একযোগে কাজ করতে হবে। আমি শেষ করতে চাই জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের একটি উদ্ধৃতি দিয়ে, আমি ওই দুঃখী মানুষের নেতা, আমি নেতা হয়েছি, ওরা আমাকে নেতা বানিয়েছে, বাংলাদেশের দুঃখী মানুষের সাথে আমি থাকবো, আনকোট। সকলকে ধন্যবাদ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ চিরজীবী হোক। ধন্যবাদ।